नमस्कार, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল। আজকে যে ভিডিওটি করব এটা খুব ইনফরমেটিভ ভিডিও হবে এবং খুব মূল্যবান ভিডিও হবে। এই কারণেই এর উপর আমাদের আগামী দিনের শেয়ার মার্কেট অনেকটা নির্ভর করবে। প্রথমে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন কালকে যে মার্কেট শুরু হয়েছিল, আজকে যেহেতু মহারাষ্ট্রের ইলেকশন ছুটি, গতকাল যে মার্কেট শুরু হয়েছিল সেখানে 23,529 পয়েন্টে নিফটি শুরু হয়েছিল। সেখান থেকে 23,780 হাই গেছলো, তারপর সেখান থেকে লো গেছলো 23,464 এবং ক্লোজ হয়েছিল 23,518। আমরা যদি দেখি এই ওপেন হাই লো ক্লোজ, হাই এবং লোয়ের একটা ডিফারেন্স দেখতে পাবেন 316 পয়েন্ট। তাহলে অথচ মার্কেট ক্লোজিং হলো 64 পয়েন্ট প্লাসে, যেখানে মার্কেট 300 পয়েন্টের উপরে প্লাসে চলে গেছিলো, সেখানে মাত্র 64 পয়েন্ট প্লাসে ক্লোজিং হলো নিফটি। তো এই যে নিফটি পড়ে গেল, এত সুন্দরভাবে বেড়েছিল, দেখে মনে হচ্ছিল এফআই আজকে বাইং করছে, এত সুন্দরভাবে বাড়ছিল। কিন্তু তারপরে কি হলো, ধীরে ধীরে মার্কেট পড়ে গেল। এর কয়েকটি নির্দিষ্ট কারণ ঘটে গেছে, সেগুলো আমরা মার্কেট চলাকালীন বুঝতে পারিনি, তার একটা এফেক্ট অলরেডি হয়ে গেছে। সেই এফেক্টটা কি হয়েছিল সেটা নিয়ে আমি ডিটেলস আজকে বিস্তারিত বিবরণ দেবো। আপনারা পুরোপুরি যদি দেখেন তাহলে ডিটেলস জিনিসটা বুঝতে পারবেন। তো মেন নিফটি পড়ার কারণ ছিল সেটাই। আমরা নিশ্চয়ই জানি ন্যাটো বলে একটি সংস্থা আছে, একটা সেটা ইউরোপিয়ান কান্ট্রির মোস্টলি সব সেই যে দেশগুলি তার মধ্যে ইনভলভড। আমেরিকা আলাদা করে সেখানে মেন, এছাড়া পোল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এরা প্রত্যেকেই তার মধ্যে অলরেডি ইনভলভড। সেই ন্যাটো যেটা করেছে সেটা হচ্ছে, দেখুন আমেরিকা, জো বাইডেন ইউক্রেনকে এমন কিছু অস্ত্র দিল যেটা হচ্ছে লো রেঞ্জ মিসাইল। সেই লো রেঞ্জ মিসাইল ইউক্রেনের কাছে নেই। ইউক্রেন করলো কি, লো রেঞ্জ মিসাইল অ্যাটাক করলো কোথায়, রাশিয়ার বর্ডারের ভিতরে। যে লং রেঞ্জ মিসাইল সেটা হচ্ছে আপনার রেঞ্জ হচ্ছে 165 থেকে 300 কিলোমিটার রেঞ্জে এফেক্ট করতে পারে। এই যে লং রেঞ্জ মিসাইল ইউক্রেন যেটা ব্যবহার করলো কালকে রাশিয়ার মাটিতে, সেটা সাপ্লাইড বাই আমেরিকা। সেটা আমেরিকা পারমিশন দিল ইউজ করার জন্য, এবং রাশিয়াতে তারা আক্রমণ করলো। এর ফলে প্রচুর ক্ষতি হলো, তার ফলে একটা মার্কেটে ভয়াবহ অস্থিরতা দেখা দিল। সে ইউক্রেন ভার্সেস রাশিয়ার যুদ্ধটা চলছিল, কাল একটা অন্যরকমভাবে এটার একটা রিফ্লেকশন দেখা গেল। তো এটা একটা ওয়ার্ল্ড ওয়ারের সূচনা হলেও হতে পারে, যেহেতু এখন প্রত্যেকটা দেশ স্ট্রং। হয়তো ওয়ার্ল্ড ওয়ার হবে না, কিন্তু এখন হয়তো পুতিন, রাশিয়ার যে প্রেসিডেন্ট, সে হয়তো নিউক্লিয়ার বোম চার্জ করতে পারে, এবং বলেই দিয়েছিলেন পুতিন যে কোনো ন্যাটো দেশ বা যারা এই উইপনগুলি সাপ্লাই করবে লং রেঞ্জ মিসাইল ইউক্রেনকে, তাদেরকেও অ্যাটাক করা হতে পারে। তো সেই আলটিমেটলি সেই অ্যাটাক থেকে একটা এগুলি শেয়ার মার্কেটে প্রচুর এফেক্ট করে। এই লং রেঞ্জ মিসাইল ছাড়া মানে যেটা ইউক্রেনে নেই, যেটা ইউএসএ দিল, সেটা পুতিন বা রাশিয়ান গভর্নমেন্ট জেনে গেল। ওদের অ্যাকর্ডিং টু সংকেত যা আছে, যেগুলি গেছে, তাতে করে আমেরিকা এগুলি সাপ্লাই করেছে। তো এখন ডাইরেক্টলি আমেরিকার সঙ্গে রাশিয়ারও একটা এমনিতেই একটা গণ্ডগোলের ব্যাপার আছে। প্লাস ন্যাটোর যে দেশগুলি অন্তর্ভুক্ত, তারাও ইউক্রেনকে অলরেডি অনেক কিছু সাপ্লাই দিচ্ছে। এর ফলে একটা ওয়ারের একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল। তো পুতিনের কাছেও নিউক্লিয়ার উইপন আছে, তখন যদি সেটা চার্জ করে ন্যাটো বা যে কোনো দেশে, তখন এটা ওয়ার্ল্ড ওয়ারের সূচনা হতে পারে। তো এর ফলে একটা শেয়ার মার্কেটে ভয়াবহ অস্থিরতা তৈরি হতে পারে। কাল যেটা ঘটেছিল, অলরেডি মার্কেট যে এতটা পড়ে গেল, সেটা ছিল তারই একটা কারণ। তো যাই হোক, তার থেকে যখনই এরকম যুদ্ধ তৈরি হবে, তখন অনেকগুলি এফেক্ট আমাদের কাছে এসে যাবে। এবং কালকে আমেরিকান মার্কেট মিক্স ছিল,
কিন্তু রাশিয়ান মার্কেট অনেকটা পড়ে গিয়েছিল। রাশিয়ান মার্কেটের মধ্যে মোয়েক্স রাশিয়া ইন্ডেক্স, RTSI, মোয়েক্স ব্লু চিপ, মোয়েক্স 10 ইন্ডেক্স, আরবি হাই, এগুলি হচ্ছে রাশিয়ান ইন্ডেক্স, এগুলি সবই কালকে নেগেটিভ ছিল। তো আশা করা যায় সেইভাবেই বিরাট কিছু না ঘটলে আজকে রাশিয়ান মার্কেট আবার পজিটিভ হয়ে যাবে। রাশিয়ান মার্কেট অলরেডি শুরু হয়ে গেছে। তো আমাদের যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই পুতিন এবং ট্রাম্প দুজনে আমাদের দেশে আসার কথা, এবং 2025-এ যে একটা বড় সম্মেলন হবে সেখানে দুজনেরই অ্যাটেন্ড করার কথা, এবং পুতিন ইমিডিয়েটলি ইন্ডিয়াতে আসার কথা। এরকম ভয়াবহ পরিস্থিতি হলে তখন বিভিন্ন রকম প্রবলেম দাঁড়াবে। এখন এরকম যদি চলতে থাকে, রাশিয়ার কাছ থেকে আমরা যে প্রচুর পরিমাণে সাপোর্ট পাই সেগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। দেখুন, রাশিয়া এবং ইউক্রেন থেকে ভারতে প্রচুর কিছু জিনিস আছে, যেমন দেখুন তেল ও গ্যাস। রাশিয়া হচ্ছে বিশ্বের অন্যতম বড় তেল গ্যাস উৎপাদক দেশ, এবং ভারতে বিশাল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস আমরা আমদানি করি রাশিয়া থেকে। এছাড়া ভারতে যে যত তাপবিদ্যুৎ উৎপাদন হয় সেগুলি ম্যাক্সিমাম যে কয়লা লাগে সেগুলি রাশিয়া থেকে আসে। নট অনলি দ্যাট, এর সাথে সাথে যদি আমরা অ্যালুমিনিয়াম, প্যালেডিয়াম, প্ল্যাটিনাম, নিকেল, টিন এবং এই সমস্ত জিনিসগুলি যদি দেখি, এগুলোও কিন্তু সব এই ধাতু ও খনিজ এগুলি সব রাশিয়া থেকে আসে। কৃষিপণ্যের দিক থেকে যদি চিন্তা করি, কৃষিপণ্যে ভারতে কি কি আসছে, গম, মসুর, সয়াবিন তেল, সরিষার তেল এবং স্যাকোরেজ, এগুলো সব রাশিয়া থেকে আসে। কেমিক্যালস যেগুলি আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে প্রচুর পরিমাণে লাগে সেগুলি চায়না এবং রাশিয়া থেকে আসে। আমরা যেহেতু চায়নার সঙ্গে আমাদের একটা নেগেটিভ সিচুয়েশন আছে, সেই জন্য রাশিয়া থেকে ম্যাক্সিমাম আমরা কেমিক্যালসগুলি সাপ্লাই করে নিয়ে আসি। সেই কেমিক্যালস যেগুলি ফার্মাসিউটিক্যাল ডিভিশনে লাগে সেগুলো সব রাশিয়া থেকে আসে। এছাড়া পারমাণবিক সরঞ্জাম, রাশিয়া ভারতে যে পারমাণবিক শক্তি উৎপন্নের জন্য নানা ধরনের সরঞ্জাম আমাদেরকে সাপ্লাই করে সেগুলো রাশিয়া থেকে আসে। শুধু রাশিয়া নয়, ইউক্রেন থেকেও আমরা অনেক কিছু জিনিস নিই। যেমন ইউক্রেন থেকে ভারতে গম, সূর্যমুখী তেল, মধু, তামাক এবং বিভিন্ন শস্য আসে। এছাড়া ইউক্রেন থেকে লোহা, ইস্পাত এবং অন্যান্য খনিজ জিনিস ভারতে আসে। কেমিক্যালসও ইউক্রেন থেকে আসে, অ্যামোনিয়া ও ইউরিয়া, এগুলি সব ইউক্রেন থেকে আসে। তো আলটিমেটলি রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক থাকায় আমাদের প্রচুর কিছু, যেমন আমরা আমদানি করি আবার প্রচুর কিছু রপ্তানিও করি। তো এই যে একটা ইন্টার রিলেশন, এরকম ধরনের গণ্ডগোল চলতে থাকলে তাহলে কি হবে, ক্রুড অয়েলের দাম বেড়ে যাবে, এক্সপোর্ট ইম্পোর্টে একটা এফেক্ট দেখা দেবে, তার ফলে কী হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, একটা ইনফ্লেশন তৈরি হবে। সেই ইনফ্লেশন তৈরি হলে তখন ব্যাংক ইন্টারেস্ট রেট কমে যাবে এবং তখন একটা শেয়ার মার্কেটে একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে। তো এই সমস্ত জিনিসের জন্য এই ওয়ার একদমই কাম্য নয়। যেটা জো বাইডেন করলো সেটা খুবই খারাপ বলে মনে হয়। তো সেটা শেয়ার মার্কেটে কীরমভাবে এফেক্ট হবে কালকে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। এগুলি আপনাদের জানালাম। আমাদের প্রত্যেকে একটা প্রিকশন নিয়ে রাখা উচিত, এবং প্রত্যেককে বলবো যাদের অলরেডি এখনও কিছুটা প্রফিট আছে, যেমন আমার স্টুডেন্টদের বেশ কিছু শেয়ারে PSU সেক্টরে এখনও অনেক প্রফিট আছে, তাদেরকে বুক করতে বললেও তারা বুক করে না, বলছে লং টার্ম। এনিওয়ে, তবু আপনাদের বলবো যারা অলরেডি কিছুটা প্রফিটে আছেন তারা বুক করার চেষ্টা করুন, হাতে টাকা রাখা সবসময় ভালো। এবার আপনারা অনেক প্রশ্নোত্তর দিয়েছেন, অনেক প্রশ্ন দিয়েছেন, সেগুলি আমি আপনাদের বলবো এবং সেগুলি খুব ইম্পর্ট্যান্ট। তার আগে যারা কমেন্ট সেকশনে অনেকে হোয়াটসঅ্যাপে পাঠান আমাকে মোবাইলে, তার থেকে আরও ভালো হবে আপনারা যদি কমেন্ট সেকশন যেটা আছে ইউটিউবে সেখানে যদি পাঠান তাহলে আরও খুব ভালো হবে। আপনাদের সমস্ত কমেন্টই আমি ফুলফিল করার চেষ্টা করব। আপনারা একটু পাঠাবেন, কোনো প্রবলেম নেই, আমি আপনাদের যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আলটিমেটলি যেটা ঘটনা, কমেন্ট সেকশন থেকে অনেক কিছু জানা যায়। আপনাদের যা যা প্রশ্ন সেগুলি যদি আপনাদের বলি, অনেক দর্শকরা সেগুলি বুঝতে সুবিধা হবে, অনেক আইডিয়াও বেড়ে যাবে, সেগুলি খুবই ভালো। তো আজকেও এরকম 8-10টি প্রশ্ন আপনাদের আছে, সেগুলো আমি বলবো। আর যারা 8ই ডিসেম্বর রবিবার ক্রিপ্টোকারেন্সি এবং কমোডিটির একটি ক্লাস হবে 2টো থেকে, যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর 12ই জানুয়ারি অফলাইন এবং অনলাইন ব্যাচ শুরু হবে, যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। যারা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন।
তাহলে আলটিমেটলি আমরা যা যা দেখলাম সেগুলি থেকে আমরা যা যা পেলাম, তাতে করে একটা আগামী কাল যে মার্কেট খুলবে একটু প্যানিক সিচুয়েশন থাকতে পারে। প্রত্যেকেই বলবো একটু ধীরে সুস্থে কাজ করবেন। এবার আমি কিছু প্রশ্নোত্তর সেকশন শুরু করছি। প্রত্যেক ভিডিওতেই প্রশ্নোত্তর সেকশনটা রাখবো, যেটা সবসময় দিয়ে উঠতে পারি না। সেই প্রশ্নোত্তর সেকশনের মধ্যে প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন, কিছু কিছু কমেন্ট সেকশনে লিখে পাঠিয়েছেন যে স্যার স্মল ক্যাপ বা মিড ক্যাপের কিছু বেস্ট শেয়ার যদি আমাদের বলতেন তাহলে খুব ভালো হতো। দেখুন, আমি অলরেডি একটা স্মল ক্যাপ এবং মিড ক্যাপের উপর এই ছোটো রিটেল ইনভেস্টরদের জন্য একটা ছোট্ট কিছু কিছু শেয়ার যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, সেগুলি আমি একটা তৈরি করছি। সেটা আপনাদের ঠিক সময় আমি জানিয়ে দেবো এবং টেবিল করে সেটা আপনাদের ইউটিউবে দিয়ে দেবো। আচ্ছা, একজন বলেছেন যে ভবিষ্যৎ বলবেন এমজিএল। এই যে এমজিএল, যেটা আমরা অলরেডি জানি, এমজিএল প্রচুর পড়ে গেছিলো। এই মহানগর গ্যাস লিমিটেড, এই শেয়ারটা যদি দেখি আমরা, এটা তো ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। কালকে 1126-এ ক্লোজ দিয়েছে। দুদিনই প্রায় 20% পড়েছিল, কিন্তু কালকে 14% নেগেটিভে ক্লোজ দিয়েছে। তার আগের দিন 20% নেগেটিভ হয়ে গেছিলো। তো এটা যদি একটা স্টপ লস বলি, আপনারা একটু খেয়াল রাখুন। ফার্স্ট স্টপ লস না, এটা সাপোর্ট হিসাবে নেবেন। ফার্স্ট সাপোর্ট থাকবে 1075 এবং সেকেন্ড সাপোর্ট থাকবে 1024, অর্থাৎ 1075 এবং 1024। দেখুন, মহানগর গ্যাস লিমিটেডের আমি তো একটা ভিডিও দিয়েছি অলরেডি, আপনারা দেখেছেন, নাহলে একটু দেখে নেবেন। যেহেতু গভর্নমেন্টের একটা প্রবলেম এসেছে, এদেরকে গ্যাস সাপ্লাই গেল থেকে যেটা হয় সেটা কমিয়ে দেওয়া হয়েছে। এরা যেহেতু ডিস্ট্রিবিউশন সেকশনে আছে, তার ফলে এই শেয়ারগুলির দাম পড়ে গেছে। আমার মনে হয় এটা একটা ভালো গোল্ডেন অপরচুনিটি, বিকজ এদের ফান্ডামেন্টাল সেকশনে কিন্তু কোনো রকম কিছু চেঞ্জ হয়নি। এটা একটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে ফর সার্টেন পিরিয়ড অফ টাইম, এবং দুদিনে বেশ শেয়ারগুলি অনেকটা পড়ে গেছে। এই মহানগর গ্যাস লিমিটেড যেটা 1126-এ ক্লোজ দিয়েছে, এটা একটা বরঞ্চ গোল্ডেন টাইম হতে পারে, বাট স্টকটির দিকে নজর রাখতে পারেন। আরও একটু পড়লে সেই জায়গা থেকে এন্ট্রি নেওয়া যেতে পারে, যদিও এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়। আপনারা এমজিএল সম্বন্ধে জানতে চেয়েছিলেন, কিন্তু এর ফান্ডামেন্টাল ভেরি বিউটিফুল। এরপরে যেটা আপনারা জানতে চেয়েছেন, এনটিপিসি যে গ্রিন, এনটিপিসি গ্রিন যে আপনার একটা শেয়ার অলরেডি গতকাল থেকে ওপেনিং হয়েছে, যেটার আইপিও ইনিশিয়াল পাবলিক অফার, ওটা 102 টাকা থেকে 108 টাকা শেয়ারটার দাম ধার্য করা হয়েছে। এটা হচ্ছে বিড প্রাইস। এবং আপনারা নিশ্চয়ই জানেন, কালকে প্রায় বিলো 40%, প্রায় 40%-এর কাছাকাছি সাবস্ক্রাইব হয়েছে এই এনটিপিসি যে গ্রিন এনার্জি যে শেয়ারটি ওপেন হয়েছে। এবার এটার ক্লোজিং ডেট আছে আপনারা জানেন 22 তারিখ। হ্যাঁ, তো আলটিমেটলি আজকে হচ্ছে যেখানে 20 তারিখ, কাল এবং পরশু দুদিন আছে। 35%-এর মতো অলরেডি সাবস্ক্রাইব হয়েছে। তো সেইভাবে কিন্তু খুব একটা দেখা গেল না সাবস্ক্রাইব হতে। এটা যদি 70-80% হয়ে যেত, তাহলে আমরা বুঝতাম যে 100% অলরেডি বুক বিল্ডিং হয়ে যাচ্ছে, সেটা একটা ভালো পজিশন হতো। অ্যাকচুয়ালি যখন মার্কেটে লিস্টিং হয়, তখন নির্ভর করে কত টাইমস ওভার সাবস্ক্রাইব হচ্ছে। তা যত ওভার সাবস্ক্রাইব বেশি হবে, তত শেয়ারটার কিন্তু লিস্টিং প্রাইসটা ভালো হবে। যেখানে 102 থেকে 108 টাকা একটা রিজনেবল প্রাইস রেখেছে, খুবই ভালো। এবং এখানে 10,000 crore, তার ক্রোরের একটা আইপিও, প্রচুর টাকার একটা আইপিও, শেয়ারের প্রাইসও একটা রিজনেবল আছে। কিন্তু প্রশ্ন এখানে থেকে যাচ্ছে যে 100% বুক বিল্ডিং বা 100% আইপিও সাবস্ক্রাইব হয়ে তারপরে কত এটা ওভার সাবস্ক্রাইব হবে, সেটা কিন্তু একটু দেখার ব্যাপার আছে। তারপরে কিন্তু লিস্টিং সেইভাবে হবে। যদি খুব বেশি ওভার সাবস্ক্রাইব না হয়, অর্থাৎ প্রত্যেকেই শেয়ারগুলি পেয়ে যাবে, প্রত্যেকে শেয়ারগুলি পেলে সেখানে কিন্তু ডিমান্ড কমে যাবে। ডিমান্ড তখনই বাড়বে যখন লোকে পাবে না, যখন টাকা রিফান্ড আসবে, তখন তাদের একটা থাকে যে এই শেয়ারটা আবার আমরা সেকেন্ডারি মার্কেট থেকে কিনে নেব। সেই এনটিপিসি গ্রিন এনার্জি যেটা লিস্টিং হবে, সেটা দেখা যাক। এটা সাবস্ক্রিপশান হিসাবে, মানে সাবস্ক্রাইবড হিসাবে কিন্তু খুব বেশি সাবস্ক্রাইব হয়নি একদিনে। প্রথম দিনে প্রচুর সাবস্ক্রাইব হয়ে যায়। মার্কেটে যেহেতু একটু ডাউন আছে, সেই হিসাবে এটা হতে পারে। দেখা যাক সাবস্ক্রাইব কত হচ্ছে, এটা আপনারা প্রত্যেকেই খেয়াল রাখবেন।
যত ওভার সাবস্ক্রাইব হবে তত ভালো। আর একজন জানতে চেয়েছেন এক্সিকম টেলি সিস্টেম, এটার দাম চলছে 277। এটা লোয়ার সার্কিটে চলছে, এই লোয়ার সার্কিটে চলছে বেশ কয়েকদিন ধরে 5% লোয়ার সার্কিটে আছে। এবং এটার একটা নেগেটিভ পয়েন্ট হলো এফআইআই এবং ডিআইআই দুজনেই কিন্তু এই শেয়ারটি ডিক্রিজ করছে হোল্ডিং। শেয়ারটির নাম হচ্ছে এক্সিকম টেলি সিস্টেম, আপনারা জানতে চেয়েছেন। তো এই স্টকটি সেলিং সার্কিটে চলার কারণ হচ্ছে এফআই ডিআই কিন্তু দুজনেই অলরেডি ডিক্রিজ করেছে। আর সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু এই কোম্পানি লসে ঢুকেছে, 17 কোটি লস করেছে। সেপ্টেম্বরে যে রেজাল্ট বেরিয়েছে তার আগে কিন্তু পজিটিভ ছিল, প্রফিটই ছিল কোম্পানি। সেখানে এই সেপ্টেম্বর কোয়ার্টারে 17 কোটি টাকা লস করার ফলে এটা একটা পয়েন্ট হতে পারে কেন এটা সেলিং ফ্রিজে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন, আমাদের জানিয়ে নিলাম। ডিআইএফআই দুজনেই সেলিংয়ে আছে, ডিক্রিজ করেছে হোল্ডিং। তারপরে যে শেয়ারটি আপনারা জানতে চেয়েছেন সেটা খুবই পরিচিত, মোস্ট অফ দ্য রিটেলের কাছে আছে মনে হয়, সেটা হচ্ছে সুজলন এনার্জি। দেখুন, আপনারা সুজলন এনার্জি জানতে চেয়েছেন ভালো, এর আগে অনেকবার ভিডিও করেছি বা আপনাদের বলেওছি, এবং এই শেয়ারটি আমার কাছেও প্রচুর পরিমাণ আছে। তো সুজলন এনার্জি এর রেজাল্ট, কোয়ার্টারলি রেজাল্ট ভালো হয়েছে এবং ইনক্রিজ করেছে কোয়ার্টারলি প্রফিট, সেটা আপনারা একটু দেখে নেবেন। আর এফআইআই, এই সুজলন এনার্জিতে এফআইআই কিন্তু 2% স্টেক লাস্ট কোয়ার্টারে বাড়িয়েছে, এটা সাংঘাতিক ব্যাপার। তো সুজলন এখন কন্টিনিউ পরপর 3 দিন আপার সার্কিট দিয়েছে 5%। তো আলটিমেটলি তো হবেই, যখন নিচে পড়তে পড়তে যখন একটা ওভারসোল্ড পজিশনে এসে যায় তখন একটা অটোমেটিক্যালি সেই স্টকটাকে যারা উপরে বেচে রেখেছে তারা নিচে থেকে কেনার চেষ্টা করে, এই ওভারসোল্ড পজিশন দেখলেই তখন আলটিমেটলি সেই শেয়ারগুলি আবার বাড়তে থাকে। যেহেতু সুজলনের ফান্ডামেন্টাল এখন বেশ ভালো, এফআইআই ইনক্রিজ করছে, সেই হিসাবে এই স্টকটি ভালো পজিশনে আছে। তবে একটা সাপোর্ট আমি বলে দিতে পারি, 53 টাকা 55 পয়সা এর একটা সাপোর্ট থাকবে, 53 টাকা 55 পয়সা সুজলন এনার্জির। সুজলন এনার্জি আগামী দিনে হয়তো ভালো হতে পারে বা ভালো হচ্ছে, বেশ প্রচুর পড়ে গেছিলো সুজলন এনার্জি, একটা ভালো সুযোগ পাওয়া গেছিলো। এরপরে যে স্টকটি আপনারা জানতে চেয়েছেন সেটা হচ্ছে অ্যাকমি রিসোর্সেস, ACME, অ্যাকমি রিসোর্সেস। এটা 59 রুপিস 80 পয়সা ক্লোজিং দিয়েছে। এটা আপার সার্কিট ধরে ধরে উপরে চলছে বেশ কয়েকদিন। তবে এটা খেয়াল রাখবেন, এইসব স্টকগুলি কী হয় জানেন তো, এইসব স্টকগুলি আপার ফ্রিজ মারতে মারতে যেদিন থেকে আবার লোয়ার ফ্রিজ মারতে শুরু করবে তখন কিন্তু আপনি আর বিক্রি করতে পারবেন না। সেই জন্য ওভারবট ওভারসোল্ড এই দুটি জনকে খেয়াল রাখবেন। তবে এই স্টকটা এখন কিন্তু এক্সট্রিমলি ওভারবট পজিশনে চলে গেছে, যে কোনো দিন কিন্তু সেলিং ফ্রিজ শুরু হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনারা আর বিক্রি করতে পারবেন না। তো আলটিমেটলি যেহেতু এই স্টকটি অলরেডি 5%-এ বাড়তে 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 যাচ্ছে, ঠিক রিভার্সলি অপোজিটভাবে আবার 5% সেলিং ফ্রিজ হতে হতে যাবে। সেই জন্য আপনাদের অবশ্যই এই সময় প্রফিট বুক করা উচিত, যেহেতু এক্সট্রিমলি ওভারবট পজিশনে শেয়ারটি আছে, দ্যাট ইজ অ্যাকমি রিসোর্সেস। তারপরে যে শেয়ারটি নিয়ে জানতে চেয়েছেন ট্রাইডেন্ট, এই শেয়ারটি আমার কাছেও আছে। এই শেয়ারটা অনেকটা পড়ে গেছে, এখন দাম চলছে ট্রাইডেন্ট 31 টাকা দাম চলছে। তো এর একটা প্লাস পয়েন্ট হলো লাস্ট কোয়ার্টারে এফআইআই এবং ডিআই কিন্তু দুজনেই স্টেক বাড়িয়েছে এই ট্রাইডেন্ট, এবং প্রফিট লেভেল ঠিকঠাকই আছে, প্রফিট লেভেল ঠিক আছে, প্রফিট কমছে না, এবং ডিআইয়ের একটা পজিটিভ হোল্ডিং হচ্ছে। সেই হিসাবে ট্রাইডেন্ট শেয়ারটা এই জায়গায় একটা ভালো পজিশনে আছে, আপনারা এটাকে লক্ষ্য রাখতে পারেন। বা ট্রাইডেন্ট যদি আরেকটু নিচে পান সেখানে আপনারা এন্ট্রি লেভেলটা নিজেরা ঠিক করে নিতে পারবেন। ট্রাইডেন্টের পজিশন দেখে আমার ভালো লাগলো। এরপরে আরেকটি শেয়ার নিয়ে আপনারা জানতে চেয়েছেন, সেটা হচ্ছে হোনাসা কনজিউমার। এই স্টকটা কিন্তু পরপর দুদিন 20% পড়ে গেছিলো। হোনাসা কনজিউমার এরাও ফান্ডামেন্টালি খুব একটা খারাপ না, কিন্তু লাস্ট কোয়ার্টারে কোম্পানি লস করে ফেলেছে, 15 কোটি টাকা কোম্পানির লস আছে লাস্ট কোয়ার্টারে।
একটা জিনিস কিন্তু এর প্রচুর ভালো এবং সেটা খুব একটা সুখবর বলতে পারেন, এফআইআই এই স্টকটির হোল্ডিং 6% বাড়িয়েছে লাস্ট কোয়ার্টারে। তা সত্ত্বেও কিন্তু স্টকটা দুদিন 20% পড়ে গেল, যেহেতু কোম্পানি লসে ঢুকে গেছে এই কারণে। আর একটা ভালো পয়েন্ট হলো এফআইআই 6% স্টেক বাড়িয়েছে, সেই সুবাদে যেহেতু স্টকটি গতকাল কিন্তু 20% পড়ার পরও ক্লোজিংটা দিয়েছে 11% নিচে, 20% লোয়ার সার্কিট ছিল না। তো প্রায় দুদিনে ধরুন ওভারঅল 20+11 31% শেয়ারটার দাম পড়ে গেল। হনাসা কনজিউমার 264 টাকায় ক্লোজিং দিয়েছে। এই স্টকটার দিকেও আমরা এখন নজর রাখতে পারি বা স্টকটাকে ফলো রাখতে পারি। এটা গেল হনাসা কনজিউমার। তারপরে আপনারা আরও অনেক হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, কমেন্ট সেকশানে লিখেছেন আরবিএনএল, ইরকন, টেক্সম্যাকো, হ্যাল, আরও বেশ কিছু শেয়ার আপনারা জানতে চেয়েছেন। আমি প্রত্যেক ভিডিওতেই এখন আপনাদের কমেন্ট সেকশানে যা যা শেয়ার থাকবে সেগুলো আমি বলবো। আপনারা ইউটিউব কমেন্টে সমস্ত আপনারা ইনফরমেশনগুলি দেবেন, আপনাদের যা যা জানার আছে আমি সেগুলি যথাসাধ্য আপনাদের চেষ্টা করব উত্তর দেওয়ার। তাতে করে প্রত্যেক যারা ইউটিউব দেখেন একটা নলেজ বাড়বে। হয়তো তার কাছে সেই শেয়ারটি নেই, কিন্তু সেই শেয়ারটার ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল বা কী পজিশনে চলছে সেগুলো যদি দেখি আমরা প্রত্যেকে বা শেয়ার করি প্রত্যেককে, তাহলে কী হবে, একটা নলেজ বাড়বে। তো যত প্রশ্নোত্তর পূর্ব বাড়বে তত ভালো হবে। সেই জন্য আপনাদেরকে বলে রাখলাম কমেন্ট সেকশানে আপনারা সবসময় অলরেডি আপনারা কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন কী কী শেয়ার সম্বন্ধে জানতে চান। তো যে শেয়ারগুলি আজ বলতে পারলাম না সেগুলি আবার আমি পরের দিন বলবো। আরও কয়েকটি শেয়ার অলরেডি পেন্ডিং আছে, কালকে যদি ভিডিও হয় কালকের ভিডিওতেই বলে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন। আর যারা 8 ডিসেম্বর এবং 12 জানুয়ারি ব্যাচে ক্লাস করতে চান, 8 ডিসেম্বর যেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এবং কমোডিটি, আর 12 জানুয়ারি যেটা হবে 2025 সাল, সেখানে যেটা হবে সেটা হচ্ছে অফ মার্কেটে ক্লাস শুরু হবে, যেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, প্রাইস অ্যাকশন চার্ট, প্যাটার্ন, লাইভ মার্কেটে ক্লাস। সব থেকে যেটা হলো ইন্ডিয়াতে মোস্টলি কেউ লাইভ মার্কেটে ক্লাস দেয় না, আমি সেই জন্য লাইভ মার্কেটে ক্লাস দিই প্রত্যেককে, যাতে প্রত্যেকে একটা দেখে জিনিসগুলি বুঝতে পারেন এবং আমরা কিভাবে কাজ করছি লাইভ মার্কেটে সেগুলি আপনাদের দেখাই, কিভাবে প্রফিট করা যায় সেই জায়গাগুলি আমি আপনাদের দেখিয়ে দিই স্ক্রিনে লাইভ মার্কেটে। সেগুলি আপনারা কন্ট্যাক্ট করবেন। যারা টেলিগ্রামের চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।